মতপার্থক্য থাকলেও দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। রাজনৈতিক নেতাদের আগামী মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার, বললেন অ্যাটর্নি জেনারেল। গুম খুন চিরতর বন্ধে বিচার জরুরি, মন্তব্য চিফ প্রসিকিউটরের। বিশ্ব জ্বালানি বাজারে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে দাম বাড়ছে না, বললেন অর্থ উপদেষ্টা। পুঁজি বাজার ডলার মার্কেটে অস্থিরতার আশঙ্কা। এবং সেনা কমান্ডারের মৃত্যুতে ইসরায়েলে জোরদার ইরানি হামলা, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী। বাংলাদেশিদের নিরাপত্তা সরিয়ে নিচ্ছে দূতাবাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। আগামী মাসে জুলাই সনদ তৈরি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। কিছু বিষয়ে সামান্য মতপার্থক্য থাকলেও ঐকমত্য কমিশন সংস্কার শেষে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সফল হবে বলে জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে সব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই যে সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জাতির বৃহত্তর স্বার্থে সব দল ছাড় দিয়ে সংস্কার বাস্তবায়ন ও বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয়ে একমত পোষণ করে। আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আছি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে দুটি বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানান বৈঠকে অংশ নেওয়া অন্য দলগুলোর নেতারা। মতপার্থক্য সত্ত্বেও ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান তারা। সরকারকে আমরা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐকমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। আমরা নতুন করে ভাবনার কথা বলেছি, তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানা মত, তারপরে ঐকমত্য এখানে আমরা পোষণ করা গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা 400 হোক এবং 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক। আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। প্রথম দফার প্রতিটি বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো প্রতিনিধি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কালো টাকা ছড়াছড়ি বন্ধ সহ নিরপেক্ষ প্রশাসন তৈরি জরুরি বলে মনে করছেন ভোটাররা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বললেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই। আর মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তাগিদ দিলেন, তফসিল ঘোষণার আগেই ভোটের পরিবেশ তৈরি করার। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। লন্ডন বৈঠকে একাধিক রাজনৈতিক দল নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও সার্বিক বিচারে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। বিশেষ করে ভোটাররা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইমলাইন ধরে প্রশাসনকে নিরপেক্ষ করে গড়ে তোলাই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। নির্বাচনে কালো টাকার সরাসরি হয়, এটা যেন কোনো রকমে না হয়, এটা যে রোধ করতে পারে, এই ব্যাপারে
করতে হবে। যিনি যাকে মানুষ পছন্দ করে দেশ পরিচালনার জন্য, তাকে যেন ভোটটা দিতে পারে। দেশের মানুষ বহুদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, ফলে এখন দরকার একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। এজন্যে প্রয়োজন নিরপেক্ষ প্রশাসন এবং সবার জন্যে সমান সুবিধা নিশ্চিত করা, বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। প্রশাসনিক ব্যবস্থাগুলো নিশ্চিত করা দরকার, সকলের জন্য যেন সমান সুযোগ নিশ্চিত করা যায় সেটা ব্যবস্থা করতে হবে। নির্বাচনের জন্য কেবল সময়সূচি যথেষ্ট নয়, ভোটাধিকার প্রয়োগে তফসিল ঘোষণার আগে থেকেই ক্ষেত্র তৈরি করতে হবে। যে কোনো দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটা দরকার সেটা অনেক আগের থেকেই দরকার। কেবলমাত্র নির্বাচনের সময়সূচি যথেষ্ট নয়, সামগ্রিক পরিস্থিতিটা নির্বাচনমুখী করা এবং নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার জন্য প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান পরামর্শ দিলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। কোনো দল প্রশাসনিকভাবে পদ দখল করার তালে আছে, কোনো দল রাজপথ, সম্পদ, ব্যবসা দখলের মধ্যে আছে। আগামী 3 মাসের মধ্যে যত সব দখলদারিত্ব হয়েছে সেগুলো দখলমুক্ত করতে হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্রথাগতভাবে আমাদের দেশে কে ক্ষমতায় আসছেন, কোন পার্টি, কোন দল, তারা আগে থেকে এটার বাতাস গন্ধ অনুভব করে, স্মেল করে এবং তারা সেদিকে ঝুঁকে পড়তে চায়। নির্বাচনের মাধ্যমে যাতে অভিজাত ও ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা প্রাধান্য না পায় সেভাবেই সংস্কার করার পরামর্শ দেন তিনি। মানুষের নামে কথাগুলো বলা হয়, জনগণের নামে, কিন্তু কিছু এলিট শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা হয়ে দাঁড়ায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই আগস্ট গণহত্যা বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। নবগঠিত ট্রাইব্যুনাল 2 এর যাত্রা শুরু এবং সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারকের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করতে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার জরুরি বলে মত দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেওয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, গণহত্যার বিচারের প্রত্যাশার পাশাপাশি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনোই যেন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সেজন্যই গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানাচ্ছি। বিচারকদের হুমকি দিয়ে ন্যায় বিচার থেকে সরানো যাবে না বলেও জানান তিনি। তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 10 ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে দেশের কৃষি ও ক্রীড়া খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের জানান, যে কোনো সময় জাতীয় নির্বাচনের ঘোষণা আসতে পারে। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে, আমরা ওইটাকে সেইভাবেই দেখি। সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে,
দেশে গণতন্ত্র ফিরে আসুক, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার আর মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকে যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলেও দেশে এখনই বাড়ানোর চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে কী পরিমাণ প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই অভিঘাত থেকে মুক্ত নয় বাংলাদেশও। বিষয়টি গুরুত্ব দিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করেনি। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ানোর সম্ভাবনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, প্রস্তুতি হিসাবে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রি করছে ডেফিনেটলি আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি তাহলে বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। এ সময় চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন সালেউদ্দিন আহমেদ। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশের পুঁজিবাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করে সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই দীর্ঘদিন পতনের ধারায় শেয়ার বাজার, এবার নতুন করে যুক্ত হয়েছে যুদ্ধের আতঙ্ক। একই কারণে দীর্ঘদিন স্থিতিশীল থাকা ডলারের দামেও উত্থান পতনের আশঙ্কা করছে বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। রেজা খানের রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের শেয়ার বাজারের মূল সূচক ছিল প্রায় 5200 পয়েন্ট। এরপর ধারাবাহিক পতনে প্রায় 700 পয়েন্ট কমে তা নেমে এসেছে 4600-তে। এতে 2/3 পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। মার্কেটের অবস্থা দীর্ঘদিন যাবৎ খারাপ, আমাদের পুঁজি এখন 3 ভাগের 1 ভাগে চলে আসছে। আমরা আশা করেছিলাম এই সরকার আসার পরে মার্কেট অনেক ভালো হবে, কিন্তু আমাদের সে আশা একেবারে দুরাশা হয়ে গেল। শেষের দিকেই তো যাচ্ছে আর কি, বাস্তবমুখী ব্যবস্থা নিলেই তো হয়। ঈদের পর 2 কার্য দিবসে সূচক 118 পয়েন্ট বাড়লেও মঙ্গলবার আবারও পতনের ধারায় ফিরে এসেছে। এর মধ্যেই ইরান ইসরায়েল যুদ্ধ নতুন করে চোখ রাঙাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ, এটা তো আসলে বুঝতেই পারতেছেন, মিডল ইস্ট তো মানে তেল নির্ভর দেশ, হ্যাঁ, আর আমাদের উৎপাদন তো বিদ্যুৎ থেকে শুরু করে অনেক কিছুই তেল নির্ভর। দেখা যায় যে মার্কেট বাড়লেই এমন কিছু শেয়ারের দাম বাড়ে যেগুলোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা একটু কনফিউজড হয়ে যায়। এদিকে প্রায় 5 মাস স্থিতিশীল দেশের ডলার বাজার, আন্তঃব্যাংক লেনদেন 122 এবং গ্রাহক পর্যায়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, আর মানি এক্সচেঞ্জ 124 টাকা 50 পয়সায় কিনে বিক্রি করছে 1 টাকা লাভে, অর্থাৎ 125 টাকা 50 পয়সায়। ডলারের সরবরাহ ও কেনাবেচা স্বাভাবিক আছে, তবে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে। সংকট হতে পারে মনে হচ্ছে, যে যুদ্ধ লাগার কারণে ডলার অ্যাভেলেবল মার্কেটে আছে, বাজারে 5-6 মাস ধরে এরকম স্থিতিশীল আছে। একই আশঙ্কার কথা জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি SM জামান। ইরান ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, সেক্ষেত্রে যে এই স্থিতিশীলতা কতদিন থাকবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে এখন পর্যন্ত স্থিতিশীলতা বজায় আছে। সরকারের কড়া নজরদারিতে যোগান ও চাহিদা সামঞ্জস্যপূর্ণ থাকায় ডলার বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে বলেও জানান তিনি। বাজার ভিত্তিক দর নির্ধারণের জন্য চাহিদা এবং যোগানের একটা সামঞ্জস্যতা আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর ইসরায়েলে ফের হামলার ধার বাড়িয়েছে ইরান। তবে হামলা ঠেকাতে অচল প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে মার্কিন রণতরী। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে 21টি আরব ও মুসলিম দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। ক্ষমতার দম্ভে গত শুক্রবার বিনা অজুহাতে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। হামলায় মারা যান বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও সামরিক নেতাসহ প্রায় 200 মানুষ। এতেই প্রতিশোধের আগুনে পড়তে থাকে ইরান। শুরু হয় প্রত্যাঘাত। ইসরায়েলকে লক্ষ্য করে 5 দিনে 4.5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। এতে ইসরায়েলের উল্লেখযোগ্য প্রায় 2 ডজন সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ইসরায়েলে 24 জন নিহত এবং প্রায় 600 মানুষ আহত হয়েছে। ইসরায়েলের সোমবারের হামলায় মারা গেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান আলী সাদমানি, যাকে গোলাম আলী রশিদের মৃত্যুর পর নিযুক্ত করা হয়। একই রাতে তেহরানের রাষ্ট্রীয় টিভি সেন্টারেও হামলা চালায় তেল আবিব। এতে আরও প্রচণ্ডভাবে ক্ষেপে যায় ইরান। শুরু হয় ক্ষেপণাস্ত্র হামলা, যার আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে মোসাদের প্রধান কার্যালয় সহ বেশ কিছু স্থাপনা আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দক্ষিণ চীন সাগরে অবস্থান করে একটি রণতরী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অন্যদিকে G7 সম্মেলন শেষ না করেই দেশে ফিরে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার ঘোষণা দিতে পারেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য 8 জন সিনেটর ইতোমধ্যেই ভেটো দিয়েছেন। ওদিকে ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC সহ কাতার, সৌদি আরব, সুদান, মিশর সহ 21টি মুসলিম দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে সংঘাতের জেরে বাংলাদেশ দূতাবাস তেহরান থেকে প্রবাসীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে বলে জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত, 2 জন কূটনীতিক, 5 জন কর্মচারী এবং তাদের পরিবারের 40 সদস্য সহ আনুমানিক 400 বাংলাদেশে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন সীমাবদ্ধতা কাটাতে ইরান সরকার সহ বন্ধু রাষ্ট্র সহায়তা নেওয়ার কথাও বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এমনি যে ক্ষতিটা এমনিতে হয়েই যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। দেশে ভয়াবহ আকারে বাড়ছে ডেঙ্গু। বিশেষ করে বরগুনার পরিস্থিতি দিন দিন কঠিন রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। বরগুনা জেনারেল হাসপাতালে পর্যন্ত 1571 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 74 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালটিতে। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এদিকে চিকিৎসা সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত চিকিৎসকরা। দর্শক, ডেঙ্গু করোনার আরও খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিউল করিম শফিক। রংপুরের ডেঙ্গু করোনার সবশেষ কি তথ্য জানাবেন আমাদের? কিন্তু কাছে যে বিভাগ রংপুর বিভাগ, আর এই রংপুর বিভাগের যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে মহোদয়ের কাছ থেকেই কিন্তু আমরা আজকে জানবো যে এই করোনার সর্বশেষ কি অবস্থা। কিন্তু বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বারবার 8টি জেলার প্রতিটি হাসপাতাল এবং তার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে কিন্তু সচেতন করতেছেন যাতে কোনো সাধারণ মানুষ এই স্বাস্থ্য সেবা নিতে এসে দুর্ভোগে না পড়েন। এখন আমরা এই রংপুরের যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী মহোদয়, তার কাছে আমরা জানবো রংপুর বিভাগে এই করোনার প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে আপনি কি পরামর্শ দিচ্ছেন এবং কি কি উদ্যোগ নিয়েছেন একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা বলি যে রংপুর বিভাগে এখনো করোনার সেরকম কোনো প্রাদুর্ভাব আমরা পাইনি।
তারপরেও যেহেতু একটা সংক্রমণের তথ্য আমরা দেশের বিভিন্ন জায়গায় খুব অল্প আকারেই শুনতে পাচ্ছি, তবুও আমাদের পরামর্শ থাকবে যারা বয়স্ক মানুষ এবং যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তারা যেন স্বাস্থ্যবিধি একটু মেনে চলেন, এবং যারা ভ্যাকসিন নেননি তারা যেন 1 ডোজ করে ভ্যাকসিন নিয়ে নেন, যাতে যদি আমরা ধারণা করছি যে করোনার প্রকোপটা খুব বেশি প্রকট হওয়ার কোনো সম্ভাবনা তেমন নেই, তারপরেও সতর্কতামূলক হিসেবে তারা 1 ডোজ ভ্যাকসিন নিতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রতিটা জেলাতে আমাদের ভ্যাকসিন আছে, চাইলে তারা সবাই নিয়ে নিতে পারেন। রংপুর বিভাগে যে 3টি পিসিআর মেশিন আছে, যে মূল্যবান মেশিন, এই মেশিনগুলোর কি অবস্থা বর্তমানে? আপনি জেনে খুশি হবেন যে আমাদের রংপুর বিভাগে 3টি পিসিআর মেশিন আছে, একটি দিনাজপুর মেডিকেল কলেজে, একটি রংপুর মেডিকেল কলেজ এবং একটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিটি মেশিন ভালো আছে, সচল আছে। যেহেতু গত 2-2.5 বছর এই মেশিনগুলোর কার্যক্রম ছিল না, যেহেতু কোভিড নিয়ে আমাদের দেশ থেকে কোভিড প্রায় চলেই গিয়েছিল, সেহেতু এই মেশিনগুলো দীর্ঘদিন বন্ধ থাকাতে এখন এই মেশিনগুলো চালু করতে কিছু টেকনিক্যাল কাজ করতে হয়, যেটাকে ক্যালিব্রেশন বলে। মেশিনগুলো ক্যালিব্রেশন করা হয়ে গেলে আমরা এখানে কিটের মাধ্যমে এখানে পরীক্ষা শুরু করে দেবো। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু রংপুর বিভাগের যে বিভাগীয় পরিচালক আছেন, অর্থাৎ তিনি কিন্তু বললেন যে প্রতিটি যে পিসিআর মেশিন আছে প্রতিটি কিন্তু সচল আছে, তারপরও কোনো মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে তার কারণে প্রতিটি হাসপাতালে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সাব্বির, এই ছিল রংপুর বিভাগে করোনার যে প্রস্তুতি, দুর্ভোগ থেকে দূর করার সর্বশেষ তথ্য। সাব্বির। শফিক, ধন্যবাদ আপনাকে। শেয়ার বাজার কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। শেয়ার বাজার কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা হওয়ায় তদন্ত সংস্থা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এর আগে গতকাল সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে বাদামতলায় জড়ো হয়ে মিছিল নিয়ে জনপ্রশাসন ভবনের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা ঐক্য ফোরামের শতাধিক আন্দোলনকারীরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেন তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মতপার্থক্য থাকলেও দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব মত রাজনৈতিক নেতাদের। আগামী মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই গণহত্যার বিচার, বললেন অ্যাটর্নি জেনারেল। গুম খুন চিরতরে বন্ধে বিচার জরুরি, মন্তব্য চিফ প্রসিকিউটরের। বিশ্ব জ্বালানি বাজারে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে দাম বাড়ছে না, বললেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজার ডলার মার্কেটে অস্থিরতার আশঙ্কা। এবং সেনা কমান্ডারের মৃত্যুতে ইসরায়েলের জোরদার ইরানি হামলা, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী। বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিচ্ছে দূতাবাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।